জাস্ট ইমাজিন এমন একটা দুনিয়া যেখানে কাগজের টাকার আর কোনো ব্যবহার নেই, সোনার উপরেও আর কোনো ভরসা নেই। ব্যবহৃত হচ্ছে ডিজিটাল টোকেন, যা চুপি সারে ইন্টারনেট দুনিয়ায় এখানে ওখানে ছুটে চলেছে। এমন একটা শক্তিশালী দেশ যে শুধু ডলারই ছাপে না, বরং এক চুটকিতেই ঠিক করে দিতে পারে বিশ্বের অর্থনীতির নিয়ম। এই সব কিছুর মূলে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্প। একসময় ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন বিটকয়েনের মূল্য শূন্যের মতো, কিন্তু আজ তিনি নিজেকেই ক্রিপ্টো প্রেসিডেন্ট বলে দাবি করছেন। আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় তিনি শুরু করেছেন এক সাহসী, মোস্ট কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড পসিবলি ডেঞ্জারাস স্ট্র্যাটেজি, যা আমেরিকাকে ডলার থেকে ক্রিপ্টো সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলার এক নিরঙ্কুশ প্রচেষ্টা। কিন্তু এখানেই লুকিয়ে আছে অনেক বড় প্রশ্ন। ট্রাম্পের ক্রিপ্টো পলিসি কি ট্রাম্পের মাস্টার স্টক প্ল্যান, নাকি এক বেপরোয়া গেমলি যা গোটা বিশ্বকে ফেলে দিতে পারে চরম অস্থিরতার মধ্যে? আর আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো ট্রাম্পের ক্রিপ্টো পরিকল্পনার শুরু কোথায় থেকে, তার আসল উদ্দেশ্য কি, জানবো এখানে রাশিয়া, চীন, ইউরোপ আর ভারতের প্রতিক্রিয়াই বাকি, আর আমেরিকা যদি আবারও বিশ্বশক্তি হয়ে যায় তাহলে ভবিষ্যতে কতটা গভীর প্রভাব ফেলতে পারে। কারণ এটা শুধু বিটকয়েনের গল্প না, এখানে কথা হচ্ছে ঋণ নিয়ে, বিশ্বের আধিপত্য নিয়ে, যুদ্ধ নিয়ে এবং বিশ্বের অর্থ ব্যবস্থাকে নতুন করে প্রোগ্রাম করার ব্যাপার নিয়ে। সো নমস্কার, আমি পবিত্র, আপনারা দেখছেন জেনান ভাই। সো এখানে ট্রাম্পের ক্রিপ্টো নিয়ে খেলার বাজিটাকে বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প যখন 2017-তে প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন ট্রাম্প নিজেই ক্রিপ্টো কারেন্সি নিয়ে পুরো দমে সমালোচনা করেছিলেন। তিনি বিটকয়েনকে ব্যঙ্গ করে বলেছিলেন নট রিয়েল মানি অ্যান্ড বেসড অন থিন এয়ার, যেখানে তিনি নিজেই প্রশ্ন তুলেছিলেন ডিজিটাল মুদ্রা কি আদৌ কখনো ভরসাযোগ্য হতে পারে। যেখানে ক্রিপ্টোকে ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রতারণার নজরে দেখতেন, সেখানেই 2024 সালে পুনরায় প্রেসিডেন্ট ইলেকশনে জিতে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প পুরো খেলাটাকেই বদলে দিলেন। যে ডোনাল্ড ট্রাম্প একসময় বিটকয়েনকে উপহাস করতেন, সেই ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকাকে বানাতে চাইছেন গোটা বিশ্বের ক্রিপ্টো রাজধানী। কিন্তু কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প? এখানে বেশ কিছু কারণ লক্ষ্য করা যায়। ট্রাম্প রিয়েলাইজ করেন যে ক্রিপ্টো মার্কেটকে সহজে ম্যানিপুলেট করা যায়, আর এতে তিনি সরাসরি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তিনি আরও বুঝতে পারেন বিশ্বজুড়ে মার্কিন ডলারের দাপট শেষ হতে চলেছে, সেখানে জায়গা করে নিচ্ছে চীন, যার কারণে ট্রাম্প ডিজিটাল অ্যাসেটসকেই নতুন অস্ত্র হিসেবে বেছে নিচ্ছেন আমেরিকার দাদাগিরিকে বজায় রাখার জন্য। এছাড়াও রাজনৈতিক স্বার্থে ক্রিপ্টোকে আঁকড়ে ধরে তিনি টেনে নিলেন দেশের তরুণ প্রজন্মকে, প্রযুক্তি সচেতন ভোটারদেরকে। আর এখানেই ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো ফ্রেন্ডলি প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করলেন। এইভাবেই ডোনাল্ড ট্রাম্প 360 ডিগ্রি ডিগবাজি খেয়ে ক্রিপ্টোকে সমর্থন করতে শুরু করেন। 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট শপথ নেওয়ার 3 দিন আগে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু করে বসলেন যা ফাইন্যান্সিয়াল জগৎকে তাক লাগিয়ে দেয়। তিনি চালু করেন ট্রাম্প মিম কয়েন। তখন আপাত দৃষ্টিতে ব্যাপারটাকে পলিটিক্যাল যোগ বলে মনে হলেও রাতারাতি এই ট্রাম্প মিম কয়েন মুদ্রার ভ্যালু মাল্টি-বিলিয়ন ডলারে পরিণত হয়ে যায়। আর এখানেও ট্রাম্পের বিজনেস ফ্যামিলিরা বিশাল অংশীদারি ধরে রাখে। মানে এটা শুধু কোনো পলিটিক্স ছিল না, ছিল এক ধরনের ব্যক্তিগত মুনাফার কৌশল। মানে এখানে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবন এবং আর্থিক স্বার্থ গভীরভাবে ক্রিপ্টো ইকোসিস্টেমের ভিতরে জড়িয়ে গেছে। এরপর ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর আর কোনো সময় নষ্ট না করে মার্কিন ইতিহাসে এই প্রথমবার হোয়াইট হাউসে এক বিশেষ পদ তৈরি করেন, যার কাজ হলো শুধু ডিজিটাল অ্যাসেটস এবং এআই নিয়ে তত্ত্বাবধান করা। মানে তখন এটা ক্লিয়ার মেসেজ ছিল যে ক্রিপ্টো কারেন্সি আর কোনো প্রান্তিক ইস্যু নয়, বরং ক্রিপ্টো এখন ইউএস পলিসির মূল আলোচনার বিষয়। এরপরেই আছে এক্সিকিউটিভ অর্ডার। এই বছরের শুরুতেই জানুয়ারিতে ক্রিপ্টো কারেন্সি প্রমোট করার জন্য চালু করেন ওয়ার্কিং গ্রুপ অন ডিজিটাল অ্যাসেটস, এবং সরাসরি আদেশ দেওয়া হয় যে আমেরিকার লক্ষ্য একটাই, ক্রিপ্টো ইনোভেশন আর অ্যাডপশনে সারা বিশ্বের নেতৃত্ব অর্জন করতে হবে। এরপরে মার্চ মাসে স্ট্র্যাটেজিক্যালি ট্রাম্প তৈরি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিটকয়েন রিজার্ভ এবং আরও বড় আকারের এক ডিজিটাল অ্যাসেট স্টক পাইল। এই প্রথমবার বিটকয়েন আর ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি ন্যাশনাল রিজার্ভের মর্যাদা পেল। মানে গোল্ডের সমতুল্য মর্যাদা বেড়ে গেল বিটকয়েনের। আর এই বিটকয়েনকে স্টেবল রাখার জন্য কিছু স্পষ্ট নিয়মাবলী চালু করা হয়। এছাড়াও বাতিল করা হয় জো বাইডেন আমলের বহু বিধিনিষেধ। আর এইভাবে ডিজিটাল অ্যাসেটস গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা বিশ্ব আধিপত্যে জায়গা করে নিল। এইভাবেই ধাপে ধাপে গড়ে ওঠে ট্রাম্পের ক্রিপ্টো প্রেসিডেন্সি। কিন্তু কেন এতক্ষণ ধরে আমি এগুলো বললাম? কারণ উপরে উপরে ট্রাম্পের এই পদক্ষেপগুলো এম্বারেসিং মনে হলেও, বাট ডিপ ইনসাইড ট্রাম্প ক্রিপ্টো
ক্রিপ্টোকে ফেডারেল নিয়ন্ত্রণের আওতায় এনে ট্রাম্প নিশ্চিত করলেন যে মার্কিন ডিজিটাল অ্যাসেটস ইন্টারন্যাশনাল মার্কেটে তার দাপট বজায় রাখবে। আর ট্রাম্পের এখানে ব্যক্তিগত স্বার্থও দেখা যায়। ট্রাম্প নিজের এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা বিপুল পরিমাণে বিটকয়েন এবং অন্যান্য কয়েনের মালিকও ছিলেন। ফলে ট্রাম্পের এই নীতিগুলো শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই ছিল না, ছিল পার্সোনাল ইনভেস্টমেন্ট প্ল্যানিং। ট্রাম্প বিটকয়েনকে রিজার্ভ মর্যাদা দেওয়া মানে ট্রাম্পের মেসেজ ক্লিয়ারভাবে দুনিয়াকে জানাচ্ছে যে আমেরিকা শুধু ডলারকে রক্ষা করছে না, বরং বিশ্ব অর্থনীতির নিয়মই নতুন করে লিখছে। আর আমেরিকার ক্রিপ্টোকে প্রমোট করার সবচেয়ে বড় কারণ হলো আমেরিকা যে পরিমাণ ঋণে ডুবে আছে তার সে ঋণকে ম্যানিপুলেট করা। আমেরিকার টোটাল জিডিপি 30 ট্রিলিয়ন ইউএসডি, সেখানে তার ঋণই আছে 37 ট্রিলিয়ন ইউএসডি, মানে যতটা না তার জিডিপি তার থেকে বেশি সে ঋণে ডুবে আছে। সো এবার আমেরিকা যাবে কোথায়, কিভাবে ঋণের টাকা মিটাবে? আর এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের মাস্টার প্ল্যান শুরু। আর এবার আমরা সেটাই জানবো, ট্রাম্পের এক্সাক্ট মাস্টার প্ল্যান কি, আমেরিকা কিভাবে তার ঋণকে ম্যানিপুলেট করে বেরিয়ে আসতে চাইছে। যে ট্রাম্প নিজেই ক্রিপ্টোর সমালোচনা করত, সেই ট্রাম্পই এখন যখন ক্রিপ্টো নিয়ে কথা বলছে, তাহলে ব্যাপারটা আমাদের কাছে খুবই পরিষ্কার যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাই যাতে একমাত্র সারা বিশ্বের মধ্যে ডিজিটাল অ্যাসেটসের দিক থেকে শক্তিশালী হয়ে থাকুক। তাই ট্রাম্প প্রশাসনের এখন একমাত্র লক্ষ্য সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্রিপ্টো কারেন্সি রিজার্ভ গড়ে তোলা। মার্কিন কোম্পানিগুলোকেও এনকারেজ করা হচ্ছে যাতে তারা ব্লক চেইন আর ইনোভেশনের দিক থেকেও সারা বিশ্বের মধ্যে শীর্ষে জায়গা দখল করে নিতে পারে। ট্রাম্প সমর্থকরা এতে অবশ্য খুবই খুশি, কারণ তাদের মতে ট্রাম্প জনগণের প্রাইভেসি প্রোটেক্ট করছেন, অতিরিক্ত নিয়মকানুন ছেটে ফেলেছেন আর আমেরিকাকে বানাচ্ছেন সিলিকন ভ্যালি অফ গ্লোবাল ফাইন্যান্স। আর এই জায়গা থেকেই শুরু হয় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ইন্টারপ্রিটেশন। আমেরিকার মাথার উপর যে 37 ট্রিলিয়ন ডলার ঋণ ঝুলছে, যা দশকের পর দশক ধরে সামলানো হচ্ছিল একই পদ্ধতিতে, ডলার ছাপানো আর অন্যান্য দেশে ইনফ্লেশন এক্সপোর্ট করে, কিন্তু এখন ডলার বিশ্বজুড়ে আধিপত্য হারাতে শুরু করেছে। তাই এখন ডলার স্ট্র্যাটেজিকে ধরে রাখা খুবই কঠিন। আর এখান থেকেই শুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো মাস্টার প্ল্যান। আমেরিকা যদি তার ঋণকে স্টেবল কয়েন আর ডিজিটাল রিজার্ভে কনভার্ট করতে পারে, তখন আমেরিকা ঋণের পুরো ঝুঁকিকে বিশ্বের উপর চাপিয়ে দিতে পারবে। ডিজিটাল অ্যাসেটসের দাম ইচ্ছামতো বাড়াতে পারবে, কমাতে পারবে, যেমনটা আমেরিকা এর আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে করেছিল। ডলারের মূল্য একেবারে তলানিতে চলে গেছিল। এবার হয়তো আপনি ভাবছেন যে মার্কিন স্টেবল কয়েন কিনলে কিভাবে বিশ্বের উপর ঝুঁকি পড়বে আর কিভাবে আপনার পকেট খালি হবে। ব্যাপারটাকে সহজভাবে বলি, ধরুন আপনি $1000 দিয়ে মার্কিন স্টেবল কয়েনের টোকেন কিনলেন। এবার আপনি যে টোকেনটা কিনেছেন সেটার পিছনে লুকিয়ে আছে মার্কিন সরকারের ঋণ, মানে আমেরিকা সরকারের ঋণের একটা অংশ আপনার কাছে টোকেন আকারে আছে। আর যেহেতু কন্ট্রোল মার্কিন সরকারের হাতে আছে, তাই মার্কিন সরকার এবার নতুন করে টোকেন ছাপালো। ফলে বাজারে টোকেন অ্যাভেলেবেল হয়, আপনার টোকেনের মূল্য কমে গিয়ে দাঁড়ালো $950। এরপর ধরুন আমেরিকা বিশ্বের অর্থনীতি সামাল দিতে আবারও নতুন করে টোকেন ছাপালো, তখন আবার আপনার টোকেনের মূল্য নেমে দাঁড়ালো $800। আবার ধরুন যে আমেরিকা এবার ঋণ সামাল দিতে আবারও নতুন করে টোকেন ছাপালো, আবার তখন আপনার টোকেনের মূল্য নেমে দাঁড়ালো $600। এবার ভাবুন একবার, ওয়াশিংটন যদি $1 ট্রিলিয়ন মানে তার ঋণের সমমূল্যের স্টেবল কয়েন জারি করে আর পরে যদি তার দাম কমিয়ে দেয়, তাহলে আসল ক্ষতি বহন করবে কে বা কারা? সেসব বিদেশি বিনিয়োগকারীরা, কোম্পানি, ইভেন কোনো দেশের সরকার। আমি আপনি যারা ভেবেছিলাম এটা নিরাপদ সম্পদ। ব্যাপারটা ঠিক যেন ম্যাজিকের মতো। আমেরিকার মাথা থেকে পুরো ঋণের বোঝা গায়েব হয়ে গেল, কিন্তু সেই ঋণ, সেই দায় দেনা বোঝা আমার আপনার যারা এই টোকেন কিনেছিলাম আমাদের পকেটে, আমাদের জীবনে কনভার্ট হয়ে চলে এলো। মানে আমেরিকা তার ঋণ আমাদের পকেট খালি করে শোধ করলো। শুধু তাই নয়, এখানে আমেরিকার ব্যক্তিগত স্বার্থও দেখা যায়। বিভিন্ন রিপোর্ট সুনিশ্চিত করেছে যে আজ ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিগত বিটকয়েনের মালিক, আর তার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট শুধু মিম কয়েনেই সীমাবদ্ধ নয় এবং ছড়িয়ে আছে বড় বড় ক্রিপ্টো কোম্পানিতেও। আর ট্রাম্প প্রশাসন যখন নতুন কোনো প্রো ক্রিপ্টো নীতি ঘোষণা করে, তখনই বাজার ঊর্ধ্বমুখী হয় আর তখনই সঙ্গে সঙ্গে বেড়ে যায় তার নিজের ব্যক্তিগত পোর্টফোলিওর দামও। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা, ট্রাম্প কি আমেরিকার জন্য ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি তৈরি করছে নাকি নিজের জন্য? তবে ঋণ ও ব্যক্তিগত স্বার্থের বাইরেও ট্রাম্পের আরও একটা পরিকল্পনা লক্ষ্য করা যায় জিও পলিটিক্যাল ক্ষেত্রে। স্যাংশন 2.0 নীতির মাধ্যমে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন তার প্রতিদ্বন্দ্বী দেশ মানে পশ্চিমা দেশগুলোর ওপর, যাতে আন্তর্জাতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা যায়। তার মধ্যে ট্রাম্প ইতিমধ্যে দেখিয়েছে যে তিনি এক চুটকিতেই গ্লোবাল ক্রিপ্টো মার্কেটে ধস নামিয়ে দিতে পারেন। আমেরিকা নিজের ফাইন্যান্সিয়াল ডেস্টিনিকে ক্রিপ্টোতে বেঁধে রাখায় ট্রাম্প গোটা বিশ্বকে এক অবিচ্ছিন্ন অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন। কেউ নিশ্চিত নয় যে পরবর্তী ডিজিটাল ভূমিকম্প কখন আঘাত হানবে। আর এটাই হলো ট্রাম্পের ক্রিপ্টো মাস্টার প্ল্যান।
ঋণ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে ঋণ মুক্ত হবে, আবার ব্যক্তিগতভাবে লাভও করবে, আবার আমেরিকার আধিপত্য হিসেবে নতুন অস্ত্র হিসেবেও ব্যবহার করবে। এবার ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাকে তীব্রভাবে বিরোধিতা করেছে রাশিয়ান গভর্নমেন্টের ক্রেমলিন অ্যাডভাইজার এবং অন্যান্য কর্মকর্তারা আমেরিকাকে সরাসরি দায়ী করেছে গ্লোবাল ফ্রড হিসেবে। রাশিয়ার দাবি ওয়াশিংটন ট্রিলিয়ন ডলারের ঋণকে ডিজিটাল অ্যাসেটসে কনভার্ট করছে আর সারা বিশ্বের খরচে নিজের ঋণ মুছে ফেলছে। রাশিয়া সরাসরি ওয়ার্নিং করেছে ট্রাম্পের এই ব্যবস্থার ফলে বিশ্ব রিজার্ভের প্রতি আস্থা হারিয়ে যাবে, এমনকি সোনা, রুবল, ইউরোর প্রতিও আর কোনো ভরসা থাকবে না। আর আমেরিকা প্রতিটা দেশকে বাধ্য করে দেবে আমেরিকান নিয়ন্ত্রিত ক্রিপ্টো সিস্টেমের উপর নির্ভর হয়ে যেতে, এমনকি উস্কে দিতে পারে নিউ কোল্ড ওয়ার, যেখানে মিসাইল দিয়ে কোনো লড়াই হবে না, লড়াই হবে ডিজিটাল কারেন্সি নিয়ে। আর রাশিয়ান রাষ্ট্রায়ত্ত মিডিয়া সরাসরি তুলনা করেছে 1944 সালের ব্রিটেন উডস চুক্তির সঙ্গে, যখন আমেরিকান ডলার হয়ে উঠেছিল বিশ্বের অর্থনীতির মেরুদণ্ড। এবারও ঠিক সেরকমই হতে চলেছে, তবে এবার গোল্ডের বদলে ভিত্তি হবে ব্লকচেন। আর এখান থেকেই আমেরিকার ক্রিপ্টো এম্পায়ারের বিরুদ্ধে লড়াই করতে ভারত, চীন আর রাশিয়া একজোট হয়ে নিজস্ব রুবল ব্যাক স্টেবল কয়েন চালু করেছে, যার কোড নেম রাখা হয়েছে প্রজেক্ট A7A5। আর এই ডিজিটাল রুবলকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এনার্জি ট্রেডের জন্য। ভারত, চীন এবং অন্যান্য অংশীদারী দেশগুলোর সঙ্গে চলবে এই বিনিময়। লক্ষ্য একটাই, ডলার নির্ভর ক্রিপ্টো থেকে মুক্তি এবং এমন এক অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক তৈরি করা যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের একেবারে বাইরে থাকবে। রাশিয়া সরাসরি বিশ্বকে কড়া বার্তায় আমেরিকার ক্রিপ্টো কারেন্সির উপর ভরসা করতে বারণ করেছে, কারণ যে মুহূর্তে কোনো দেশ নিজেদের অর্থনীতি মার্কিন স্টেবল কয়েনের সাথে বেঁধে ফেলবে, সেই মুহূর্ত থেকেই সে আমেরিকার অনিশ্চয়তার উপর নির্ভর হয়ে যাবে। তখন আমেরিকা চাইলে ক্রিপ্টোর মূল্য বদলাতে পারবে, নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারবে, এমনকি এক রাতের মধ্যে মুছে ফেলতে পারবে সম্পদের অস্তিত্ব। তবে এটা আমাদের মানতেই হবে যে আমেরিকার একক ক্রিপ্টো কারেন্সি রাশিয়ার সার্বভৌম স্টেবল কয়েনকেও ভেঙে দিতে পারে, কারণ সারা বিশ্ব জুড়ে আমেরিকার আধিপত্য এতটাই বেশি যে আমেরিকা একা ইনফ্লেশন ট্রিগার করতে সক্ষম। এর ফলে রাশিয়ার স্টেবল কয়েনের উপর থেকে উঠে যেতে পারে বিশ্বাস, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। ট্রাম্পের এই মাস্টার প্ল্যান পৃথিবীকে এমন এক আর্থিক যুদ্ধে দাঁড় করিয়েছে যেখানে প্রতিটি দেশকেই এখনই পক্ষ বেছে নিতে হবে, আমেরিকা নাকি রাশিয়া। তাহলে এখন বাকি শক্তিধর দেশরা এই ব্যাপারটাকে কি চোখে দেখছে, আর এটাই আমরা এখন জানবো। এদিকে ইউরোপ এক ধরনের চিন্তাতেই আছে, কারণ ইউরোপের ইউরোর জন্মই হয়েছিল আংশিকভাবে ডলারের প্রভাবকে প্রতিহত করার জন্য। কিন্তু এখন ট্রাম্পের ক্রিপ্টো মাস্টার প্ল্যান ইউরোপের সেকেন্ড লার্জেস্ট ইউরো কারেন্সিকেও মুহূর্তে ভেঙে দিতে পারে। ব্যাপারটা ইউরোপের জন্য খুবই উদ্বেগজনক, কারণ ইউরোপ অলরেডি মুদ্রাস্ফীতি এবং ঋণের চাপে আছে। আর এদিকে ট্রাম্প ইতিমধ্যে 19 বিলিয়ন মার্কেট ক্র্যাশ দেখিয়ে দিয়েছে, যা ইউরোপকে চাপে ফেলে দিয়েছে, কারণ ইউরোপের বেশিরভাগ ডিজিটাল ওয়ালেট এবং পেমেন্ট সিস্টেম ইতিমধ্যে মার্কিন কোম্পানির কন্ট্রোলে। আর ট্রাম্প যদি ক্রিপ্টোকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রে বসায়, তাহলে ইউরোপ আরো বেশি করে আমেরিকার উপর ডিপেন্ড হয়ে যাবে। আর এদিকে চীনের কাছে ট্রাম্পের ক্রিপ্টো স্ট্র্যাটেজি একদিকে হুমকির সমান তো আরেকদিকে সুযোগ। হুমকিটা হলো চীনের ডিজিটাল ইউয়ানকেও দুর্বল করে দিচ্ছে ট্রাম্পের এই ক্রিপ্টো মাস্টার স্ট্রোক প্ল্যান। চীন অনেকদিন ধরেই এশিয়া আর আফ্রিকায় নিজেদের CBDC প্রচার করেছে ডলারের বিকল্প হিসেবে, কিন্তু ট্রাম্প যদি সফল হয় তাহলে যুক্তরাষ্ট্র আবার এক ধাক্কায় চীনকে টোকে আবারও আর্থিক আধিপত্য কায়েম করে নিতে পারবে ক্রিপ্টো রেলসের মাধ্যমে। এখানে রাশিয়া চীনকে সরাসরি সতর্ক করেছে আমেরিকার ক্রিপ্টো মাস্টার প্ল্যান কেবল চীনের ডিজিটাল ইউয়ানকেই নয়, বরং সমস্ত বিকল্প মুদ্রাকেও এক ধাক্কায় কোণঠাসা করে দিতে পারবে। তাই চীন যদি একা লড়াই করে তাহলে চীন হারবেই। তাই একমাত্র পথ চীন রাশিয়া যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা। আবার এদিকে চীনের কাছে সুযোগ এটাই যে আমেরিকা যদি ক্রিপ্টোর উপর সর্বস্ব বাজি ধরে, তাহলে তার মানে একটাই, ডিজিটাল মুদ্রাই হলো বিশ্বের ভবিষ্যৎ। এর ফলে চীন তখন আরো অ্যাগ্রেসিভ স্টেপ নিবে। চীন বেল্ট এন্ড রোড প্রকল্পের মাধ্যমে যেসব দেশগুলোকে নিজের নিয়ন্ত্রণে এনেছে, সেখানে আরো বেশি করে ডিজিটাল ইউয়ান সম্প্রসারণ করবে। এদিকে রাশিয়ার সাথেও হাত মিলাবে যাতে মার্কিন আধিপত্যকে ঠেকানো যায়। তারপর ব্লকচেন ভিত্তিক বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করা, যা একেবারে আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে থাকবে। চীনের পরিকল্পনা পরিষ্কার, ট্রাম্পের ক্রিপ্টো সাম্রাজ্যের সঙ্গে লড়াই না করে নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে হবে। আর এদিকে ভারতের উপরেও চাপ কম নয়, কারণ ট্যারিফ চালিত মার্কিন বাজার ক্র্যাশ হওয়ার ফলে ভারতীয় এক্সচেঞ্জের উপরেও প্রভাব পড়েছে। হাজার হাজার লোকাল বিনিয়োগকারী এক ধাক্কায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়। তার মধ্যে মার্কিন স্টেবল কয়েন যদি বিশ্ব বাজার দখল করে ফেলে, তাহলে ভারতীয় মূলধন দেশীয় অর্থনীতি ছেড়ে বিদেশে চলে যাবে। আর এদিকে ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছে ভারতকে, ভারত যদি রাশিয়ার তেল পুনর্বিক্রি চালায় তাহলে ভারতের উপর নতুন করে ট্যারিফ চাপানো হবে। এখন আশঙ্কা একটাই যে মার্কিন ক্রিপ্টো পরিকল্পনা একইভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করতে ব্যবহার করা হতে পারে। আর এখানেই ভারতকে সাবধান থাকতে হবে। এমন মুহূর্তে ভারতের একমাত্র ভরসা নিজের সার্বভৌম ডিজিটাল রুপিতে। ডিজিটাল রুপির মাধ্যমে ভারত চায় ইনোভেশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে। আবার ভারত নিজের অর্থনীতিকেও
রক্ষা করতে চায়। এর ফলে ভারতকে ওয়াশিংটনের আধিপত্যেও পুরোপুরিভাবে পড়তে হবে না, আবার চীনের প্রভাবের নিচেও থাকতে হবে না। তবে ভারতও ক্রিপ্টোর ভবিষ্যতে যোগদান করতে চায়, কিন্তু শর্ত একটাই, নিজেদের নিয়মে নিজেদের শর্তে। আবার অন্যদিকে সুবিধাবাদী পাকিস্তান চুপচাপ বসে আছে সুযোগের অপেক্ষায়। আবার এদিকে ট্রাম্পের ছেলে যে ক্রিপ্টো কোম্পানি চালায় সেই কোম্পানির সাথে চুক্তি করে বসে আছে। তাই পাকিস্তানকে এখানে পুরোপুরিভাবে ভরসা করা যাচ্ছে না, কারণ আমেরিকা পাকিস্তান যুক্ত হয়ে যদি ভারতের অর্থনীতিকে কোনোভাবে ডিস্টেবিলাইজ করে দেয়, তখন ভারত বাধ্য হয়ে যাবে ভারতীয় মূলধনকে একটা নিরাপদ জায়গায় রাখার জন্য, আর তখন সেই নিরাপদ জায়গাটা হবে আমেরিকার স্টেবল কয়েন। অ্যান্ড দ্য বিগেস্ট আইরনি ইজ, এতে ট্রাম্পের সিস্টেমই লাভবান হবে। কেন বলছি এই কথা? কারণ ক্রিপ্টো মানে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার নজরদারি এড়িয়ে যে কোনো দেশকেই সহজেই ফান্ডিং করা যাবে। মানে কথার কথা, যদি আমেরিকা পাকিস্তানকে ক্রিপ্টো মারফত ফান্ড করে ভারতের উপর যদি টেররিস্ট অ্যাটাক চালায়, তাহলে ভারত জানতেও পারবে না যে এই টেরর অ্যাটাকের পিছনের আসল মাস্টার মাইন্ডকে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ মাধ্যম হলো বাইন্যান্স, আর এই বাইন্যান্সের উপর অলরেডি মাল্টিপল কেস চলছে, ফেডারেল চার্জেস, মানি লন্ডারিং, আনলাইসেন্সড মানি ট্রান্সমিটিং অ্যান্ড স্যাংশন ভায়োলেশন। প্রায় 4.3 বিলিয়ন মার্কিন ডলার ফাইন দিতে হয়েছে বাইন্যান্সকে। ক্রিপ্টো ব্যাপারটা ভারতের জন্য খুবই গুরুতর একটা সমস্যা। আবার এদিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শ্যাডো ফাইন্যান্সিং এর গুরুত্ব ধীরে ধীরে বেড়েই চলেছে। শ্যাডো ফাইন্যান্সিং হলো এমন এক অবৈধ আর্থিক লেনদেন ব্যবস্থা যেখানে সরকারি নজরদারিকে এড়িয়ে চলা হয়। আর এখন যদি ক্রিপ্টো ভবিষ্যতের আর্থিক লেনদেন মাধ্যম হয়, তাহলে ভারতের আশেপাশে থাকা ছোট ছোট দেশগুলোকে আমেরিকা এবং চীন ফান্ডিং করে ভারতের ভিতরে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে পারবে। আর এখানেই ভারতের জন্য তৈরি হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। এর ডাইরেক্ট ইম্প্যাক্ট আমরা চোখেই দেখলাম। যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিটকয়েনকে রিটায়ারমেন্ট প্ল্যান হিসেবে ঘোষণা করলো, তখন রাতারাতি বিটকয়েনের মূল্য 1,24,000-এ পৌঁছে যায়, কারণ সকলে বিশ্বাস করে মার্কিন সুরক্ষার ছাতার নিচে টাকা নিরাপদে থাকবে। আর ঠিক তখনই এলো চীনের উপর ট্রাম্পের 100% ট্যারিফ চাপানোর হুমকি, আর তখন মাত্র একদিনেই $19 বিলিয়ন মার্কেট থেকে গায়েব হয়ে যায়। এখানে ব্যাপারটা একদমই পরিষ্কার, ট্রাম্প এক চুটকিতেই বিশ্ব বাজার কাঁপিয়ে দিতে পারে। এখন যখন আমরা বিশ্বের পুরো ম্যাপটাকে দেখি, তখন ট্রাম্পের এই ক্রিপ্টো পলিসি পুরো বিশ্বকে বাধ্য করছে নিজেদের ডিজিটাল কারেন্সি ডেভেলপ করতে। ইউরোপ যেখানে দ্রুত গতিতে ইউরোকে বাজারে ছড়াচ্ছে, সেখানে চীন ডিজিটাল ইউয়ানকে ছড়াচ্ছে, রাশিয়া ছড়াচ্ছে রুবল স্টেবল কয়েন, তো ইন্ডিয়া ডেভেলপ করছে ডিজিটাল রুপি, আর পাকিস্তান ছায়ার আড়ালে লুকিয়ে আছে, কোথাও ফাঁক পেলেই ঢুকে পড়ার জন্য। তবে এখন আমেরিকার সাথে পাকিস্তানের বেশ ভাবমূর্তি দেখা যায়। ট্রাম্প ক্রিপ্টোকে কেন্দ্রবিন্দুতে রেখে পুরো বিশ্বের মধ্যে ডিজিটাল ব্যাটেলফিল্ড তৈরি করে ফেলেছে। বাট স্পেশালি ইন্ডিয়া কিভাবে মোকাবেলা করবে, কোন দিকেই বা যাবে? ক্রিপ্টো এম্পায়ারকে বেছে নেবে, নাকি রাশিয়ার রুবেল কয়েন, নাকি চায়নার ডিজিটাল ইউয়ান? কারণ ভারতের ডিজিটাল রুপি বিশ্ব বাজারকে এখনো ধরতে পারেনি। আর এই ফাইনাল সেকশনে আমরা ভারতের সম্ভাব্য ফিউচার সিনারিওগুলোই দেখব। ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির ঝড়ে ভারতের মতো আর কোনো দেশকেই ভারসাম্য রক্ষার জন্য এত করে ভাবতে হচ্ছে না। একদিকে ইউনাইটেড স্টেটস ক্রিপ্টো সিস্টেমকে এগিয়ে দিচ্ছে ইনোভেশন আর ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দিয়ে, আর অন্যদিকে রাশিয়া হাত বাড়াচ্ছে রুবেল ব্যাকড স্টেবল কয়েন, যা দিয়ে এনার্জি ট্রেড আর নিষেধাজ্ঞা এড়ানো যাবে। মেনওয়াইল চায়না চুপচাপ নিজের ডিজিটাল ইউয়ানকে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের মাধ্যমে সমগ্র এশিয়াতে ছড়িয়ে দিচ্ছে। এমন মুহূর্তে ভারতকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, আর ভারত যে সিদ্ধান্তই নিক না কেন, সেটাই ভারতের ইকোনমিক ফিউচারের আকৃতি নেবে। তবে ভারত যদি নিজের ডিজিটাল রুপিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে বিটকয়েন স্টেবল কয়েনের মতোই ডিজিটাল রুপি বিকল্প হয়ে দাঁড়াবে এবং দেশের অর্থনীতিকেও কন্ট্রোল করতে পারবে। মানে যদি ভারতের ডিজিটাল রুপি সফল হয়, তাহলে ভারতের টাকা ভারতের ভিতরেই থাকবে, ক্রস বর্ডারেও ট্রেড করতে পারবে নিজের কন্ট্রোলে, এবং বিদেশি ক্রিপ্টোর বিকল্প হিসেবে দেশীয় সমাধান প্রদান করতে পারবে। কিন্তু ব্যাপার হলো, একটা সার্বভৌম ডিজিটাল কারেন্সি তৈরি করা এতটাও সহজ না। এর জন্য দরকার বিশ্বাস, অবকাঠামো এবং ব্যাংকস, বিজনেসেস আর কনজিউমারদের সহযোগিতা। এমন অবস্থায় ভারত দোটানার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। ট্রাম্পের ক্রিপ্টোর উপরে ভরসা করা যায় না, আবার রাশিয়ার দিকে যদি ভারত ঝুঁকে যায়, তাহলে পশ্চিমা বাজার থেকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। আর চীনের ডিজিটাল ইউয়ানের সাথে জড়াই গেলে ভারত চীনের আর্থিক কক্ষপথে আবদ্ধ হয়ে যাবে। ভারত এমন এক পরিস্থিতিতে আছে যেখানে ভারতের পক্ষে কার্যত নিরপেক্ষভাবে থাকাটাও অসম্ভব। তবে চীনকে দূরে রেখেই ভারতকে আমেরিকা আর রাশিয়ার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। তাহলে এর শেষ পরিণতি কি হতে পারে, তার তিনটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি। প্রথম সিনারিও, যেখানে ট্রাম্প ভার্স্ট ডিজিটাল এম্পায়ার গড়ে তুলেছেন, আর ডলার ব্যাক স্টেবল কয়েন বিশ্ব বাণিজ্যে ডমিনেট করছে, এবং বিটকয়েনকে প্রধান রিজার্ভ এসেট হিসেবে রাখা হয়েছে, আর আমেরিকা পুনরায় বিশ্বে আধিপত্য লাভ করেছে। তাহলে এখানে জিতলো কে? ইউনাইটেড স্টেট, আমেরিকান ইনভেস্টর, সংযুক্ত অর্থনীতি। আর হারলো কারা? ইউরোপ, রাশিয়া আর ছোট অর্থনীতির দেশগুলো, যারা এখন মুদ্রাস্ফীতি এবং অস্থিরতায় জর্জরিত। আর ভারতের জন্য আর্থিক স্বায়ত্তশাসনের ক্ষতি। সিনারিও 2 যেরকম হতে পারে, রাশিয়া, চায়না আর ভারত স্ট্রং অল্টারনেটিভ তৈরি করেছে, যেখানে রুবল কয়েন এনার্জি ট্রেডের জন্য ইউজ করা হচ্ছে, ডিজিটাল ইউয়ান এশিয়ায় ছড়িয়ে গেছে, আর ডিজিটাল রুপি দেশের
স্থিতিশীলতা বজায় রেখেছে। ফলস্বরূপ জয়ী হলো তারা যারা আমেরিকার আধিপত্য থেকে স্থায়িত্ব শাসন চাইছিল, আর হারলো আমেরিকা কারণ তার ক্রিপ্টো স্টেবল কয়েন বারবার প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। আর ভারতের জন্য খুললো আরও বিকল্প, কিন্তু সাথে আরও জটিলতা, কারণ 3 জন প্রতিদ্বন্দ্বীর সাথেই সমন্বয় সাধন করে চলতে হবে। আর সিনারিও 3 যেরকম হতে পারে, শেষ পর্যন্ত এক বা একাধিক সিস্টেমের মুখোমুখি হয়ে বিশ্বে এক অস্থিরতা তৈরি হবে এতগুলো ডিজিটাল কারেন্সি থাকার ফলে। বাজারে বারবার অস্থিরতা তৈরি হওয়ার ফলে ডিজিটাল অ্যাসেটসের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে। তখন জয়ী হবে ট্র্যাডিশনাল অ্যাসেটস, গোল্ড, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, আর পরাজিত হবে সারা বিশ্বের দৈনন্দিন বিনিয়োগকারীরা। তখন ভারতের জন্য উচিত হবে তার ডিজিটাল রুপির দিকে সরে যাওয়া। তবে ভারতের ডিজিটাল রুপির গ্রোথ পেতে অনেকটা সময় লাগবে। তবে আমাদের মানতেই হবে ট্রাম্পের ক্রিপ্টো মাস্টার প্ল্যান গভীর সত্যকে উন্মোচন করেছে, যেখানে টাকা আর নিরপেক্ষ থাকলো না। টাকা এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে, যেখানে প্রতিটা কয়েন, প্রতিটা ব্লক চেন, প্রতিটা নিয়মকানুন ভূ রাজনৈতিক কৌশলের ভার বহন করছে। কোন ডিজিটাল সম্পদ গ্রহণ করা হবে তার শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক অবস্থান ঘোষণার সমান। তবে এখানে প্রশ্ন একটাই, ভারতের জন্য, ইউরোপের জন্য, চীনের জন্য, রাশিয়ার জন্য আমরা কার নিয়ম মেনে চলবো? সো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর পুরো ভিডিওটা শোনার পর আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে যাবেন। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।